আসসালামু আলাইকুম। ভার্সিটি ডিমার্সের পক্ষ থেকে তোমাদেরকে আজকের এই ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা আমাদের এই ক্লাসে ফিজিক্সের কতগুলো অ্যাডমিশনে আসা কতগুলো ম্যাথ সলভ করব। তো আজকে আমাদের প্রথম প্রবলেম হচ্ছে 1 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠের 9.8 উচ্চতা থেকে ফেলে দিলে সেটা মাটির মাঝে 4.9 মিটার দূরত্ব প্রবেশ করে, তবে মাটি কর্তৃক গড় বাঁধার বল কত? এই ম্যাথটা আমরা কেমনে সলভ করতে পারি? দেখো, এই ম্যাথটা সলভ করার আগে আমরা এটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি যে ম্যাথটা আমাদেরকে কি বলা হয়েছে। আমরা ধরে নিলাম এই একটা উচ্চতা, এই একটা বস্তু, সাপোজ এটা হচ্ছে আমাদের একটা বস্তু। এই বস্তুটার ভর দেওয়া আছে আমাদের m = 1 কেজি। বলা আছে 1 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 9.8 উচ্চতা থেকে ফেলে দিই। তো আমরা ধরে নিলাম একটা উচ্চতা থেকে এই বস্তুটাকে ফেলে দেওয়া হয়েছে, এই একটা উচ্চতা থেকে এই বস্তুটাকে ফেলে দেওয়া হয়েছে। ফেলে দেওয়ার পর সেটা মাটিতে আঘাত করছে। আমরা ধরে নিলাম এই বস্তুটাকে এই উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছে এবং তারপর এটা মাটিতে আঘাত করছে। আঘাত করার পর বলা হয়েছে 4.9 মিটার দূরত্ব প্রবেশ করে। তো আমরা ধরে নিলাম এটা মাটি থেকে x মিটার দূরত্ব সে আরো বেশি প্রবেশ করে। তাহলে মাটি কর্তৃক গড় বাঁধা বল কত হবে? তো এখানে আমাদের h এর মান বলা আছে কত উচ্চতা থেকে? 9.8 দেওয়া আছে 9.8, এবং এখানে x এর মান দেওয়া আছে কত? x এর মানটা কি? মাটি থেকে সে মাটিতে ঢুকেছে আর কত দূর প্রবেশ করে। সো আমাদের মাটিতে প্রবেশ করেছে 4.9 মিটার। মাটির মাঝে আরো 4.9 দূরত্ব সে প্রবেশ করে। তো আমাদেরকে বলা হয়েছে মাটি কর্তৃক গড় বাঁধা কত। এই ধরনের ম্যাথ থাকলে আমরা যে উপায়ে সলভ করব সেটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। এখন কথা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য কি? দেখো, কাজ শক্তি উপপাদ্য আমাদেরকে যেটা বলে, কাজ শক্তি উপপাদ্য আমাদেরকে বলে যে কৃত কাজ সমান সমান গতিশক্তির পরিবর্তন। কৃত কাজ সমান সমান কি? গতিশক্তির পরিবর্তন। এইটুকু জিনিস দিয়ে আমরা এই পুরো ম্যাথটা সলভ করতে পারি। দেখো, আমরা কি করতে পারি? আমাদের জানি কি কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন। আমরা যে লিখি এখানে কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন। এখন কথা হলো আমাদের এখানে কৃত কাজ কত। দেখো তো কৃত কাজ কত। কৃত কাজ মানে এই বস্তুটা যখন মাটিকে আঘাত করবে, মাটিকে আঘাত করার পর সে যখন কিছুটা দূরত্ব সে আরো ভিতরে প্রবেশ করবে, তখন আমাদের মাটিটা কি করবে? একটা সেই বলটাকে বাধা প্রয়োগ করবে, যে বাধার পরিমাণটা হচ্ছে আমাদের f পরিমাণ বাধা, এবং সে কি করবে? আরো কিছু পরিমাণ, এই যে x দূরত্ব সে আরো ভিতরে প্রবেশ করলো, তাহলে সরণ কত হলো? তার x পরিমাণ। আর আমরা কাজের সূত্র কি জানি? f * s। এখানে আমাদের x, f * x। তো আমরা লিখতে পারি এখান থেকে কৃত কাজ আমাদের f x, এটা হচ্ছে আমাদের কৃত কাজ। এখন আসি গতিশক্তির পরিবর্তন। গতিশক্তির পরিবর্তন আমরা কিভাবে হিসাব করব? গতিশক্তির পরিবর্তন আমরা কিভাবে হিসাব করি? সর্বোচ্চ উচ্চতায় যে পরিমাণ গতিশক্তি, সর্বনিম্ন উচ্চতায় আমাদের কত গতিশক্তি, এই দুটো যে ডিফারেন্স হবে সেটাই হচ্ছে আমাদের গতিশক্তির পরিবর্তন। এখন কথা হলো এই সর্বোচ্চ উচ্চতায়, যে উচ্চতা থেকে তুমি বস্তুটাকে ফেলে দিয়েছো, সেই উচ্চতায় আমাদের গতিশক্তি কত? সেই উচ্চতায় আমাদের বেগ কত? 0। বেগ 0 মানে কি? গতিশক্তিও 0। তাহলে সেই উচ্চতায় আমরা লিখতে পারি কি? গতিশক্তি 0। আচ্ছা, এখানে আমরা লিখেছি এখানে আমাদের ek1 হচ্ছে আমাদের 0। এখানে আমাদের ek কত? গতিশক্তি কত? ধরে নিলাম আমরা এখানে আমাদের ek2। এখানে আমাদের গতিশক্তি কত হবে? দেখো, আমরা শক্তির নিত্যতার সূত্র থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি, শক্তির সহনশীলতার সূত্র। এখান থেকে আমরা বলতে পারি যে কোনো একটা বস্তুর সর্বোচ্চ উচ্চতায় যে পরিমাণ বিভব শক্তি, ঠিক সর্বনিম্ন উচ্চতায় সেই পরিমাণ তার গতিশক্তি। তাহলে সর্বোচ্চ উচ্চতায় আমাদের এই বস্তুটার বিভব শক্তি কত হবে? দেখো, আমরা যদি এখান থেকে এই পর্যন্ত উঠাতে কি পরিমাণ বিভব শক্তি লাগবে? দেখো তো, বিভব শক্তির সূত্র কি? mgh। এখানে আমাদের h কত? এখান থেকে এই পর্যন্ত h + x। তার মানে আমাদের এই বস্তুটাকে যদি আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে উঠাতে চাই, লিফট করতে চাই, তাহলে আমাদের
বিয়োগ শক্তি আমাদের কত লাগবে mg h প্লাস x। তাহলে সর্বোচ্চ বিন্দুতে আমাদের বিভব শক্তি কত হলো mg h প্লাস x। তারপরে আমরা কি এটা বলতে পারি না যে এই বিন্দুতে আমাদের গতিশক্তি হবে mg h প্লাস x। তাহলে আমরা লিখতে পারি যে এখানে আমাদের গতিশক্তি হবে mg h প্লাস x। এটা আমরা কেন লিখতে পারি? এটা আমরা লিখতে পারি কাজ শক্তির নিত্যতার সূত্র। কাজ শক্তির নিত্যতার সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা যদি এখানে লিখি যে এখন গতিশক্তি পরিবর্তন মানে হচ্ছে ek2 মাইনাস ek1, তাহলে fx আমাদের দাঁড়ায় ek2 কত mg h প্লাস x, mg ইনটু h প্লাস x মাইনাস 0। এটা লেখাও যাক না লেখাও তাই, সো এটাকে আমরা মুছে দিলাম। তাহলে এখান থেকে আমরা f বের করি। f আমাদের কত mg h প্লাস x ডিভাইড বাই x। m এর মান কত দেওয়া আছে, এখন আমরা মানগুলো বসাবো। m এর মান কত, m এর মান দেওয়া আছে আমাদের 1 কেজি, g এর মান দেওয়া আছে আমাদের 9.8, এবং এখানে h এর মান কত, কত উচ্চতা থেকে তুমি বস্তুটাকে ফেলাইছো, h0 দেওয়া আছে আমাদের 9.8, এই আমাদের 9.8 প্লাস x। x এর পরিমাণ কত, x এর পরিমাণটা হচ্ছে বস্তুটা মাটিকে আঘাত করে ঠিক কি পরিমাণ দূরত্ব সে অতিক্রম করে, যেটা আমাদের 4.9 প্রশ্নে বলা দেওয়া আছে 4.9। দেন হচ্ছে আমাদের x, x এর পরিমাণ কত আবার 4.9। এখন এটা যদি তুমি সলভ করো দেখো 4.9 দিয়ে যদি তুমি 9.8 কাটো তাহলে আমাদের আসতেছে এখানে আমাদের 2 দেন 2 এর সাথে তুমি 9.8 প্লাস 4.9 যোগ করবে, দেন এখানে তুমি 9.8 প্লাস 4.9 যোগ করো, কত আসে 9 আর 8 9 10 11 12 13 14 15 16 17 14.7 ইন্টু 2, যেটা আমাদের করলে আসে 29.4। তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। এবার আসি আমরা আমাদের পরে আরেকটা আমাদের ম্যাথ আছে। পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ হাফ অংশ হয়ে গেলে দিনের দৈর্ঘ্য কত হবে, দিনের দৈর্ঘ্য কত হ্রাস পাবে। দেখো এই ম্যাথগুলো আমাদের অ্যাডমিশনে আসে, তো অ্যাডমিশনে এটা করার জন্য আমাদের কতগুলো শর্টকাট টেকনিক আছে, যার মাধ্যমে আমরা খুব সহজে ধরো 30 সেকেন্ডের ভিতরে আমরা এই ম্যাথগুলো সলভ করে দিতে পারি। দেখো শর্টকাট টেকনিকটা হচ্ছে সূত্র অনুযায়ী মনে রাখবা যে পৃথিবীর ব্যাসার্ধ যদি হাফ না হয় এখানে অন্য কিছু থাকতে পারতো, হাফের জায়গায় 1/3 থাকতে পারতো, 1/4 থাকতে পারতো, 1/5 থাকতে পারতো, যে কোনো কিছু থাকতে পারতো। তো আমরা আমাদের সূত্র অনুযায়ী মনে রাখবো যদি পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ n/1/n অংশ হ্রাস পায়, সরি 1/n অংশ হয়ে যায়, 1/n অংশ হয়ে যায়, আমরা এটাকে মনে রাখবো যদি পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ 1/n অংশ হয়ে যায়, তাহলে আমাদের দিনের যে হিসাবগুলো হবে সেটা হচ্ছে আমাদের t2 equals to t1/n square, t2 is equal to t1 divided by n square। এখন কথা হলো এখানে t2 কি আর t1 টা কি। t2 হচ্ছে কি আমাদের পরিবর্তিত দিনের দৈর্ঘ্য, পরিবর্তিত দিনের দৈর্ঘ্য। t1 কি, পৃথিবীর অ্যাকচুয়াল দিনের দৈর্ঘ্য। পৃথিবীর অ্যাকচুয়াল দিনের দৈর্ঘ্য কত 24 ঘন্টা। আর t2 কি, এই 1/n অংশ হ্রাস করার কারণে t2 এর মানটা যেটা হবে সে পরিবর্তিত দিনের দৈর্ঘ্য, t2 এর মান হবে সেটা। তো আসলে আমরা এখন এই সূত্রটাকে কাজে লাগাই এই দুটো প্রশ্ন সলভ করার কারণে। তাহলে প্রথম প্রশ্ন যদি আমরা দেখি যে বলা হয়েছে দিনের দৈর্ঘ্য কত হবে,
তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কত হ্রাস পাইছে, কত অংশ হয়েছে, 1/2 অংশ হয়েছে। তাহলে এখানে n এর মানটা কত, এই সূত্র অনুযায়ী এখানে n এর মান কত 2, এখানে n এর মান যদি 2 হয় তাহলে t2 এর মানটা কত হবে, t2 এর মান হবে আমাদের t1 ডিভাইডেড বাই 2 স্কয়ার, t1 কত, t1 আমরা জানি কত 24 ঘন্টা ডিভাইডেড বাই 4, 2 স্কয়ার 4, তাহলে আমাদের কত হয়েছে 4 6 24, t2 কত হবে, পরিবর্তিত দিনের জন্য কত হবে 6 ঘন্টা, তাহলে হলো আমাদের 6 ঘন্টা। এখন 2 নম্বর প্রশ্ন বলা আছে দিনের দৈর্ঘ্য কত হ্রাস পাবে। তাহলে দিনের দৈর্ঘ্য কত হ্রাস পেল, আগে ছিল কত, t1 কত ছিল 24 ঘন্টা, পরে হইল কত, t2 কত হইল, t2 হইল আমাদের 6 ঘন্টা। কত হ্রাস পাইল, 24 থেকে 6 কত হইল বলো, এই 18 ঘন্টা। ঠিক আছে, আমাদের উত্তর হচ্ছে 18 ঘন্টা হ্রাস পেল, এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই ম্যাথ দুটা বুঝতে পারছো, এখানে এই ম্যাথটা দেওয়া আছে আর হচ্ছে আশা করি তোমরা এই ম্যাথ দুটো খুব সহজে বুঝতে পারছো। তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবে ইনশাআল্লাহ।